সকল প্রিয় ছাত্রকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। বিগত দিনে আমি যেখানে ক্লাসটা শেষ করেছিলাম সেটা ঠিক এই জায়গাটায়, যে মূল যে 6টা সমাস দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব, এই 6টা সমাসে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় তার একটা সূত্র আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম। সূত্রটা BSQNF। আমি তোমাদের বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান হয়, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান হয়, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান হয়, বহুব্রীহি সমাসে পূর্বপদের অর্থই প্রাধান্য পায় না, আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। সূত্রটা ছিল BSQNF। বলেছিলাম যে এই সিকোয়েন্সটা মনে রাখবে, এটা যেন গোলমাল করো না। দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব পরপর লিখে পাশাপাশি BSQNF সূত্র বসিয়ে দেবে। BSQ মানে S, 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 N, F। B মানে বলেছিলাম বোথ, উভয়, অর্থাৎ উভয় পদের অর্থ প্রধান দ্বন্দ্ব সমাসে। S মানে বলেছিলাম সেকেন্ড, অর্থাৎ পরপদের অর্থ প্রধান তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু সমাসে। N মানে বলেছিলাম নান, অর্থাৎ কোন পদের অর্থই প্রধান নয়, অন্য একটি পদের অর্থ প্রাধান্য পায়, সেটা বহুব্রীহি সমাস। আর অব্যয়ীভাব সমাসে বলেছিলাম F মানে ফার্স্ট, অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রধান হয়। এরপর আমি আজকে শুরু করব দ্বন্দ্ব সমাস। তোমরা দেখতে পাচ্ছ দ্বন্দ্ব সমাসে B লেখা আছে। B মানে বোধ, উভয় পদের অর্থ প্রাধান্য পায়, মানে যতগুলো পদ থাকবে সব পদের অর্থই প্রধান। এখন আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি, একটু মন দিয়ে দেখো। জায়া ও পতি সমান হচ্ছে দম্পতি বা জম্পতিও বলা যাবে। জায়া ও পতি সমান দম্পতি বা জম্পতি। চিঠি ও পত্র সমান চিঠিপত্র। আমরা সে বলি না বেশ চিঠিপত্র লিখো, চিঠিপত্র, এই যে চিঠির সাথে পত্রটা জুড়ে, চিঠি ও পত্র সমান চিঠিপত্র। সুর ও তাল ও লয় সমান সুর, তাল, লয়। এখানে লক্ষ্য করো যে 3টে পদ রয়েছে। আমি বলেছিলাম সমাসের সংজ্ঞায় যে 2 বা ততোধিক, 2ও হতে পারে তার বেশি পদ হতে পারে। আমি একদিন বলেছিলাম সুর ও তাল ও লয় সমান হচ্ছে সুর, তাল, লয়। দরজা ও জানালা সমান দরজা, জানালা। আমরা বলি দরজা জানালাগুলো বন্ধ করে দাও, দরজা জানালা একসঙ্গে বলি সমাসবদ্ধ দরজা জানালা, কারণ দরজা জানালা এটা সমাসবদ্ধ কর একসঙ্গে বলছি। এই যে উদাহরণগুলো দিলাম এগুলো সবই হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখন আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে যে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? তোমরা হয়তো অনেকেই এক বাক্যে বলবে স্যার দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, বিবাদ। একদম সঠিক, কিন্তু এই শব্দটি হচ্ছে দর্থ ব্যঞ্জক।
দর্থ ব্যঞ্জক শব্দটা মনে রাখবেন। আমি কি বললাম? দয়ে বয়ে জফলা থয় রে বয় জফলা ইয়কি জয়ে ক। দর্থ ব্যঞ্জক কথাটার মানে হচ্ছে যার দুটো অর্থ। দ্বন্দ্ব মানে যেমন ঝগড়া বিবাদ, তেমনি দ্বন্দ্ব মানে মিল বা মিলন। কবি ভারতচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ অন্নদামঙ্গল তার প্রথম খণ্ডে কুলবধূবেশিনী দেবী অন্নপূর্ণা যখন ঈশ্বরী পাটনীকে আত্মপরিচয় দিয়েছিল তখন বলেছিল যে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। এই দ্বন্দ্ব ঈশ্বরী পাটনী কি বলেছিল যে দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ, আমার সঙ্গে আমার স্বামী দিনদার ঝগড়া করে। কিন্তু দেবী আসলে বলেছিলেন যে তার সঙ্গে আমার সতত মিলন, সব সময় সেই হরগৌরী যেন একসাথে থাকে। তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ যেমন হচ্ছে ঝগড়া বিবাদ, তেমনি দ্বন্দ্ব মানে মিলন। সমাসের ক্ষেত্রে ওই দ্বিতীয় অর্থটা প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ এখানে তোমরা লক্ষ্য করছো দুই বা তার বেশি পদ একসঙ্গে মিলিত হচ্ছে, দুই বা তার বেশি পদ একসঙ্গে মিলিত হচ্ছে। তাহলে এখান থেকে একটা সংজ্ঞা দ্বন্দ্ব সমাসের আমরা তৈরি করতে পারি। সংজ্ঞাটা আমি বলি, তোমরা মন দিয়ে শোনো, তারপরে বোর্ডে লিখে দিচ্ছি। যে সমাসে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয় এবং সকল পদেরই অর্থ প্রাধান্য বজায় থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমি আরেকবার বলি, যে সমাসে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয় এবং সকল পদেরই অর্থ প্রাধান্য বজায় থাকে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। এখন একটু লিখে ফেলি। যে সমাসে দুই বা ততোধিক পদ, আমি তোমাদের বলেছিলাম যে সমাসে কেবলমাত্র দুটো পদের মিলন নয়, তার বেশি পদের মিলন হতে পারে। তাহলে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয় তোমরা একটু আগে দেখলে যে সুর ও তাল ও লয়, আমি লিখেছিলাম সুর তাল লয়, এখানে তিনটে পদ এক পদে পরিণত হয়েছে। তাহলে এক পদে পরিণত হয় এবং সকল পদেরই অর্থ প্রাধান্য বজায় থাকে, বা বলতে পারো সকল পদের অর্থই প্রধান হয়, এরকম বলতে পারো সকল পদের অর্থই প্রধান। আমি তোমাদের বলেছিলাম এখানে যে বোধ উভয় পদের অর্থ, মানে এক কথায় বলতে গেলে ওখানে যতগুলো পদ আছে সব পদের অর্থই প্রাধান্য পাবে। তাহলে কি লিখলাম যে সকল পদেরই অর্থ প্রাধান্য বজায় থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমি আরেকবার তোমাদের বলি যে বানানটা লক্ষ্য রাখবে, দয়ে বয়ে দন্তের নয় দয়ে বয়ে, এরকম দন্তের নয় দ দিয়ে এরকম ধ দিয়ে দিও না, এরকম আগের দিনে বলেছি এটা কিন্তু ভুল। দয়ে বয়ে দন্তের নয় দয়ে বয়ে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। বেশ, মানে দ্বন্দ্ব
চিত্র মোটামুটি পেলাম, বা তোমরা কিছুটা বুঝলে যে দ্বন্দ্ব সমাস জিনিসটা কি, বিষয়টা কি। এরপর আমি যেটা তোমাদের পড়াবো, দ্বন্দ্ব সমাস কিন্তু অনেক ভাগে বিভক্ত। এবার আমরা সেই প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা করব। আগে আমি বোর্ডে সব ভাগগুলো লিখে ফেলি, তারপরে আমি এটা অনেক বড় দুটো ক্লাসে তোমাদের আমি আলোচনা করব। প্রথমে ভাগগুলো তোমরা নোট করে রাখবে। এক নম্বর হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক মানে হচ্ছে সম অর্থযুক্ত, মানে যদি দুটো পদ থাকে দুটো পদের অর্থই হবে এক, সমান। দু নম্বর হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস, প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। 3 নম্বরে লিখে নাও বিপরীতার্থ। বয়হস্যই পর অয়দীর্ঘই তয়াকার থয়রে ক। বিপরীতার্থ দ্বন্দ্ব সমাস মানে অর্থগুলো হবে বিপরীত। ধরো দিন আর রাত, এরকম বিপরীত দুটো অর্থ, বিপরীতার্থ দ্বন্দ্ব সমাস। 4 নম্বর ভিন্নার্থ। বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় কোনো ফ্ল্যাট কোশ্চেন হয় না যে এরকম 5টা, আগে যেমন ছিল যে 5টা তোমার সমাসবদ্ধ পদ দিয়ে বললো ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, ছাত্রছাত্রীরা করে দিল। ঠিক সেরকম নয়, এখনকার যে ব্যাকরণ তোমাদের খুব ফুটিয়ে পড়তে হবে এবং এরকম ভিতর থেকে প্রশ্ন হবে। ধরো তোমাদের এরকম প্রশ্ন দিল যে ভিন্নার্থক দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও, বা বললো যে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। এই ধরনের যে একদম ভিতর থেকে প্রশ্ন, সুতরাং ফুটিয়ে না পড়লে তোমরা তার উত্তর দিতে পারবে না। তাহলে দেখো ভিন্নার্থক দ্বন্দ্ব সমাস। 5 নম্বর বহু পদময় দ্বন্দ্ব সমাস। বহু পদময় দ্বন্দ্ব সমাস একটু আগে আমি একটা পড়েছি, মানে যেটা দুটো বেশি পদ থাকবে সেখানে তোমরা বলবে বহু পদময় দ্বন্দ্ব সমাস। তারপরে হচ্ছে 6 নম্বর একশের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, আমি একটা স্টার চিহ্ন দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য একটা স্টার চিহ্ন দিলাম। এটা হচ্ছে একশের দ্বন্দ্ব সমাস। তারপরে বিশেষ্যে বিশেষ্যে দ্বন্দ্ব সমাস। তারপরে বিশেষণে বিশেষণে দ্বন্দ্ব সমাস। বিশেষ্যে বিশেষ্যে দ্বন্দ্ব সমাস, বিশেষণে বিশেষণে দ্বন্দ্ব সমাস। 9 ক্রিয়াপদে ক্রিয়াপদে দ্বন্দ্ব সমাস। নম্বর হচ্ছে ক্রিয়াপদে ক্রিয়াপদে দ্বন্দ্ব সমাস। 10 নম্বর হচ্ছে সর্বনামে সর্বনামে দ্বন্দ্ব সমাস।
সর্বনামে সর্বনামে দ্বন্দ্ব সমাস। 11 নম্বর হচ্ছে এইটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, বিকারবাচক, কেউ কেউ বলে অনুকারবাচক, অনুকার দ্বন্দ্ব বলে, কেউ কেউ বলে বিকারবাচক দ্বন্দ্ব। অনুকার দ্বন্দ্ব বা বিকারবাচক, অনুকার দ্বন্দ্ব, এটা আমি স্টার্ট দিয়ে রাখলাম, কারণ এটা আমি যখন বোঝাবো তখন তোমরা একটু মন দিয়ে দেখবে ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট। অনুকার দ্বন্দ্ব বা বিকারবাচক দ্বন্দ্ব সমাস। তারপরে হচ্ছে 12 নম্বর সহচর দ্বন্দ্ব সমাস। সহচর। আর 13 নম্বরের কথাটা আমি বলি, 13 নম্বরে হচ্ছে যে সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। এছাড়া আরেকটা দ্বন্দ্ব সমাস আছে, সেই দ্বন্দ্ব সমাসটা আমি এখানে পড়াবো না, আমি লিখে দিচ্ছি, কিন্তু এখানে পড়াবো না, কারণ বর্তমান যে সমাসের ভাগ তোমাদের দেখিয়েছিলাম সেখানে ওই সমাসটাকে আলাদা করে দেখানো হয়েছে। তার নাম হচ্ছে অলোপ দ্বন্দ্ব সমাস। অলোপ দ্বন্দ্ব সমাস, আসলে অলোপ সমাস বলে তোমরা দেখবে যে ভাগগুলো আমি লিখেছিলাম অপ্রধান সমাসে, সেখানে অলোপ সমাস বলে একটা সমাস ছিল। এখন ওই অলোপ সমাসের মধ্যে অলোপ দ্বন্দ্বতে যাবে, এখানে যদি বোঝাই তাহলে ওখানে বোঝানোর দরকার লাগবে না। তাহলে এই হচ্ছে সমাসের ভাগগুলো। তাহলে তোমরা দেখতে পেলে যে 14টা ভাগ সমাসে। তাহলে প্রথমটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস কি রকম না, দুটো পদের একই অর্থ হবে, সম অর্থ যুক্ত। তাহলে আমি প্রত্যেকটা জায়গায় সেই দ্বন্দ্ব সমাসটা পড়াচ্ছি, দেখো ভালো করে, এটা বুঝলাম। তাহলে এখানে আমি সমার্থক দ্বন্দ্ব সমাসের এবার আমি দৃষ্টান্ত দেব। নাম্বার 1, ধরো একটা আমি পড়িয়েছি চিঠি ও পত্র সমান চিঠি পত্র, একটু হাইফেন দিলাম মাঝখানে, এরকম ভাবে বসাবে। ধরো চিঠি ও পত্র সমান চিঠি পত্র, এরপর এইভাবে পরীক্ষায় লিখবে ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে সমার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক এইভাবে পরীক্ষায় উত্তর করবে, চিঠি ও পত্র সমান চিঠি পত্র সমার্থক দ্বন্দ্ব সমাস। আর যদি তোমাদের এরকম দেয় যে চিঠি পত্র দিয়ে বললো ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, তখন চিঠি পত্র কথাটা আগে লিখবে, সমান দিয়ে লিখবে চিঠি ও পত্র, ভাঙবে দিয়ে লিখবে সমার্থক দ্বন্দ্ব। একটা কথা তোমরা মনে রাখবে যে এই দ্বন্দ্ব সমাস ও এইটা দিয়ে ভাঙছি, দেখো মাঝখানে একটা যোজক পদ ও, প্রত্যেকটা দেখো যোজক পদ দিয়ে আমরা ভাঙবো ও দিয়ে। যেমন চিঠি ও পত্র, তাহলে চিঠি পত্র যদি একটা সমাসবদ্ধ পদ পরীক্ষায় দেয়, তুমি ও এই যোজক পদটা ব্যবহার করে ভাঙবে তোমরা, চিঠি ও পত্র সমান চিঠি পত্র। ঠিক সেই রকম দেখো ছাই ও ভস্য সমান ছাই ভস্য। একটা কথা বলি যে লক্ষ্য করে দেখো এই দুটো শব্দেরই কিন্তু একই মানে, এখানেও যে এখানেও। ভস্য মানেও ছাই, আবার ছাই মানেও ভস্য। তাহলে ছাই ও ভস্য সমান ছাই ভস্য, এখানেও তোমরা লিখলে সমার্থক দ্বন্দ্ব সমাস। এবার দেখো আমি যাচ্ছি 2 নম্বরে, কি ছিল, প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। এটা এবার দৃষ্টান্ত দাও, প্রায় সমার্থক মানে খুব কাছাকাছি। যেমন ধরো 2 নম্বর আসি, যেমন ধরো মশা ও মাছি সমান মশা মাছি। ব্র্যাকেটে লিখবো প্রায় সমার্থক
দ্বন্দ্ব সমাস। প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। মশা ও মাছি সমান মশা মাছি, প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক সেই রকম দেখো হাট ও বাজার, সমান হাট বাজার। হাট আর বাজার সামান্য পার্থক্য, যেমন হাটটা হয়তো সপ্তাহে একদিন বা দুদিন বসে, বাজার প্রতিদিন বসে, কিন্তু এখানে ওই সবজি টবজি কেনা হয়, সবজি মাছ কেনা বেচা হয়, প্রায় একরকম। তাহলে হাট ও বাজার সমান হচ্ছে হাট বাজার, এটা হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে আজকে তোমরা দুটো বুঝলে, সমার্থক দ্বন্দ্ব সমাস আর প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। এর পরের ক্লাসে আমি আবার বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস থেকে, আচ্ছা সময় একটু রয়েছে আমার, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসটা আমি তোমাদের বুঝিয়ে দিই, তাহলে একটু এগিয়ে যাব। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে অর্থ হবে বিপরীত, ভিন্ন, একদম অপোজিট অর্থ হবে। ধরো দিন, দিবা ও রাত্রি সমান দিবারাত্র। একটু মনে রাখবে, এখানটা খুব ইম্পর্টেন্ট, এটা দিবা ও রাত্রি, রাত্রি যোগ হলে সেটা সমাসবদ্ধ হলে রাত্র হয়ে যায়, আর রাত্রি থাকে না। দিবা ও রাত্রি সমান দিবারাত্র, এটা কি হলো বিপরীতার্থ। বয়হস্যই পর অয়দীর্ঘই তয়াকার থয়রে ক, বিপরীতার্থ দ্বন্দ্ব সমাস। ঠিক তেমনি আরেকটা এরকম ভাবে হবে অহ ও নিশি, দন্তন্বয় হস্যই তালবস্যই হস্যই সমান অহর্নিশ, অহ দন্তন্বয় রেখ হস্যই তালবস্য। এখানেও দেখো অহর্নিশ হয়ে গেল, নিশিটা নিশ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে আজকে তোমরা তিনটে দেখলে, আরেকবার বলি, সমার্থক দ্বন্দ্ব দুটো পদের একই অর্থ, প্রায় সমার্থক প্রায় এক অর্থ, আর বিপরীতার্থক মানে বিপরীত, একদম অপোজিট অর্থ। বুঝতে পেরেছো সবাই? তাহলে এই তিনটে তোমরা ভালো করে তৈরি করবে, বাকিগুলো আমি করাবো পরপর, তারপরে আমি তোমাদের কিছু কাজ দেব এই দ্বন্দ্ব সমাসে। ঠিক আছে, ভালো থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে।